दायरों की जंजीरों से निकल पड़ी वो उड़ी है, उड़ी है, उड़ी है। आसमां से मिलने निकली फिर न वो मुड़ी है, मुड़ी है, मुड़ी है। বিজনেসের অ্যাসপেক্টে আমাদের আজকের প্রেজেন্টেশন থাকবে হলো বিজনেস প্রেজেন্টেশন। তো আপনারা জানেন যে মোদি কেয়ার বিজনেসে সেই মানুষই কিন্তু সাকসেসফুল যিনি যত ভালো প্রেজেন্টেশন দিতে পারেন। দেখবেন আপনি যত উপরের দিকে দেখবেন, হায়ারার্কিতে দেখবেন যত উপরের দিকে লিডার্স আছেন, ঠিক আছে, তাদের কিন্তু প্রেজেন্টেশন স্কিলসটা কিন্তু অন্যরকম। কারেক্ট, কারণ এই প্রেজেন্টেশন স্কিলসটা এতটা ইম্পর্টেন্ট যে এটা কিন্তু দুটো মানুষের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে দেয়। কারেক্ট। সো আপনাদের মধ্যে কতজন আছেন আপনারা চ্যাট বক্সে লিখুন, আমি দেখতে চাই, যারা প্রত্যেকে নিজেদেরকে সেই লেভেলে দেখতে চান যেখানে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু যে কোনো অ্যাসপেক্ট, বিজনেস রিলেটেড অ্যাসপেক্টস আপনারা প্রেজেন্ট করছেন। কতজন আছেন আপনারা? আমি চাই আপনারা চ্যাট বক্সে লিখুন, জাস্ট ইয়েস লিখলেই হবে যারা যারা চান। আই এম শিওর আপনারা প্রত্যেকে চান, কারণ আমাদের মোদি কেয়ার বিজনেসে আপনারা যেটা শিখছেন আমাদের থেকে, সেটা প্রোডাক্ট হতে পারে, সেটা আমাদের প্রোডাক্ট ডেমোজ হতে পারে, সেটা হতে পারে আমাদের সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড, আমাদের প্রোডাক্ট বা বিজনেস যা ব্যাপারেই আপনি শিখছেন না কেন, সঠিকভাবে প্রেজেন্ট করাটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আমাদের এই প্রোগ্রামে বেশ কিছু টিপস আপনাদের আমি দেব, বেশ কিছু স্টেপস আমরা দেখব, বেশ কিছু পদ্ধতি আমরা দেখব, যেটার সাহায্যে আপনি কিন্তু আপনার এই প্রেজেন্টেশন স্কিলসটাকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারেন। তো তৈরি আপনারা প্রত্যেকে? আই এম শিওর প্রত্যেকে আপনারা তৈরি, এবং আজকের এই প্রেজেন্টেশনের পরে আই এম শিওর যারা এখানে পার্টিসিপেন্টস আছেন তারা কিন্তু কনফিডেন্টলি ফিল্ডে গিয়ে প্রেজেন্ট করতে পারবেন, সেটা প্রোডাক্ট প্রেজেন্টেশন হোক বা বিজনেস প্রেজেন্টেশন হোক। কারেক্ট। তো চলুন আমাদের আজকের প্রোগ্রাম শুরু করা যাক, এবং আমরা কিছু আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিছু আইডিয়াস আপনাদের সামনে রাখবো। এই আইডিয়াস গুলো কিন্তু আপনারা যদি যথোপযুক্ত ভাবে প্রয়োগ করতে পারছেন, আপনারা যখন ফিল্ডে যাচ্ছেন প্রেজেন্ট করছেন, তাহলে কিন্তু এটা আপনাদের খুব ভালোভাবে কাজে লাগবে। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট জানা সবসময় যে আমরা যখনই কোনো কথা বলছি না কেন, সেলিং অ্যাসপেক্টটা যখন আসছে, এটা সবসময় কিন্তু ওপেন কাস্টমার বা ওপেন প্রসপেক্টের উপরে কিন্তু কাজ করে, ক্লোজড নয়। কারেক্ট। তো যারা ওপেন প্রসপেক্টস আছেন তাদের উপরে কিন্তু আমরা এই টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারি। যারা ক্লোজড প্রসপেক্ট আছেন তাদের জাস্ট আমরা একটা কথা বলবো, নমস্কার। আপনারও টাইমের ভ্যালু আছে, আমারও টাইমের ভ্যালু আছে, তো নমস্কার, জাস্ট এইটুকু। নমস্কার মানে হলো আমরা এখানে ডিসকাশন শেষ করছি। সেটা ক্লোজড যারা প্রসপেক্ট আছেন তাদের জন্য। যারা ওপেন প্রসপেক্ট আছেন তাদের জন্য কিন্তু আমি কিছু আইডিয়াস আপনাদের সাথে শেয়ার করব। একদম পেন এন্ড পেপারে নোট করে নিন, বুঝুন এবং সেটাকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করুন। কারেক্ট। তো সবার আগে যে আইডিয়াটা আসবে সেটা হলো এডিফিকেশন। হোয়াট ইজ দ্য মিনিং অফ এডিফিকেশন? এটার পাঞ্চলাইন হলো, এটার মোদ্দা কথা হলো যে যিনি স্পিকার আছেন তাকে আপনি যে লেভেলটা রাখবেন সেটা যাতে উঁচু লেভেলে। অলওয়েজ প্লেস স্পিকার অ্যাট আ হায়ার পেডেস্টাল। ঠিক আছে। ধরুন আপনি কোন একটা হোম মিটিং করছেন, কারেক্ট। তো সেখানে কথার কথা বলছি, একদম বেস লেভেলে, বেসিক লেভেলে গিয়ে আমরা কথা বলছি। তো সেখানে আপনি কি করলেন? আপনি সেখানে আপনার আপলাইনকে ডাকলেন, কারেক্ট। তো আপনি আপনার আপলাইনকে ওখানে ডাকলেন, এবং আমাদের মোদি কেয়ার বিজনেস আমরা প্রত্যেকে জানি যে আপলাইন ডাউনলাইনের ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। আপলাইনে ডাউনলাইনকে হাত ধরে জাস্ট এই বিজনেসে নিয়ে আসেন। আপলাইনে কিন্তু ডাউনলাইনকে জাস্ট হাত ধরে কাজ করতে শেখান, কারেক্ট। তো ডাউনলাইনের জন্য আপলাইন হলেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এক্সেম্পলারি, রোল মডেল, ডেমিগড, আর কত অ্যাডজেক্টিভ, আর কত বিশেষণ ইউজ করব, সমস্ত কিছু আপনারা প্রত্যেকে জানেন, এবং আপনারা প্রত্যেকে যতজন পার্টিসিপেন্টস আছেন আই এম শিওর আপনারা আমার সাথে একমত হবেন। সো আপনি যখন আপনার আপলাইনকে ডেকেছেন, কেন ডেকেছেন আপনি? তার কারণ হলো আপনি চাইছেন যে আপনার আপলাইন এই যে প্রেজেন্টেশন আছে, এই যে প্রোগ্রামটা আছে, এটা খুব সুন্দরভাবে এখানে যতজন পার্টিসিপেন্টস আছেন সবার সামনে এটা প্রেজেন্ট করবেন। কারেক্ট। এটা আপনি চাইছেন, এটা আপনার মনের বাসনা। সো
সেক্ষেত্রে আপনার যিনি আপলাইন আছেন সেই আপলাইনকে কিন্তু আপনাকে যখন প্রেজেন্ট করতে হবে সবার সামনে, ওনার এডিফিকেশনটা খুব ভালোভাবে দিতে হবে আপনাকে। এরকম নয় যে ধরুন ওনার নাম মিস্টার এক্স, আপনি জাস্ট সবার সামনে ডেকে নিলেন যে এবার আমরা ইনভাইট করতে চলেছি মিস্টার এক্স কে। নো, ওনার প্রপার যা কোয়ালিফিকেশনস, যা ওনার ক্রেডেনশিয়ালস, যা ওনার অ্যাচিভমেন্টস, যা ওনার মোদি কেয়ারে এতদিনের জার্নি, ওনার সাকসেস স্টোরি, সেটা কিন্তু আপনাকে একটা ব্রিফ প্রেজেন্টেশন কিন্তু দিতে হবে। দ্যাট ইজ ডিউরিং এডিফিকেশন। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর নামটাও কিন্তু ঠিক করে বলতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরুন ওনার নাম হলো রাম চ্যাটার্জি, কারেক্ট? আপনার আপলাইনের নাম। তো আপনি ওনার সমস্ত ক্রেডেনশিয়ালস দিলেন, তারপরে আপনি বললেন এবার আমি আপনাদের সবার সামনে ইনভাইট করতে চলেছি আমার আপলাইন, আমার মেন্টর, আমার গুরু মিস্টার রাম। এইভাবে বলতে হবে না, অথবা মিস্টার চ্যাটার্জি, এটা হতে পারে, বাট সবচেয়ে ভালো হয় আপনি যদি মিস্টার তারপরে পুরো নামটা বলছেন, মিস্টার রাম চ্যাটার্জি। আমি অনেককে দেখি এরকম ভাবে বলেন মিস্টার রাম। নো, এটা কিন্তু সঠিক নয়, আপনাকে পুরো নামটা বলতে হবে, ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এডিফাই করলে কি হবে, যে স্পিকার আছেন তার ইম্পর্টেন্সটা, তার গুরুত্বটা কিন্তু সমস্ত যারা অডিয়েন্স আছেন, পার্টিসিপেন্টস আছেন, তাদের সামনে কিন্তু সেই ব্যাপারটা প্রকাশ পাবে যে ইয়েস, এখন স্টেজে যিনি আসছেন তিনি কিন্তু একজন খুব গুণী মানুষ, এবং উনি আজ আমাদেরকেও কিন্তু এমন কিছু কথা বলবেন যেটা শুনে আমাদের লাইফ কিন্তু চেঞ্জ হতে পারে। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবসময় মাথায় রাখবেন। আইডিয়া নাম্বার 1 হলো এডিফিকেশন। যখনই আপনি যে কোনো স্পিকারকে ডাকছেন, সেটা আপনার আপলাইন সম্পর্কে বললেন, আপনি ধরুন আপনার এরিয়া সেলস ম্যানেজারকে ডাকছেন, কারেক্ট? তো এরিয়া সেলস ম্যানেজার যিনি আছেন, তো ওনার ব্যাপারে আপনি ওনার আপনার লাইফে উনি কিভাবে পজিটিভ চেঞ্জেস এনেছেন সেটার একটা ব্রিফ ডেসক্রিপশন দিতে পারেন। তারপরে উনি কোথাকার এরিয়া ম্যানেজার, কারেক্ট? শুধু নাম বললে হবে না, ওনার ডেজিগনেশন, দ্যাট ইজ এরিয়া সেলস ম্যানেজার অফ ওয়েস্ট বেঙ্গল, অথবা এরিয়া সেলস ম্যানেজার অফ নর্থ ইস্ট, অথবা এরিয়া সেলস ম্যানেজার অফ ঝাড়খণ্ড। এইভাবে আপনাকে কিন্তু প্রপার ডেজিগনেশনটা, আই মিন কোন কোন জায়গা স্টেটস দেখেন উনি, সেটা বলতে হবে। আপনি আপনার রিজিয়নাল প্রোডাক্ট ট্রেনারকে ডেকেছেন, তো সেক্ষেত্রে আপনাকে পুরো নামের সাথে উনি কোন রিজিয়ন দেখেন, উনি কি আমাদের ইস্টার্ন রিজিয়ন, না উনি দেখেন ওয়েস্ট, না দেখেন সাউথ, না উনি নর্থের, সে ফর এক্সাম্পল। আপনি যখনই কোন স্পিকারকে আপনি স্টেজে ডাকবেন, তার প্রপার এডিফিকেশনটা কিন্তু ভীষণ ভাবে জরুরি আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হলো আমরা একদম শুরুতে যদি এই প্রপার এডিফিকেশন দিয়ে শুরু করছি, তাহলে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা একটা অন্য মাত্রা পায়। জান তো আপনারা, আপনাদের যে হোম মিটিং হচ্ছে বা যেখানে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, সেটা একটা অন্য মাত্রা পান, সবাই চান? যদি চাইছেন তাহলে প্রেজেন্টেশনটা কিন্তু আপনাকে শুরু করতে হবে, যখন কোনো স্পিকারকে ডাকছেন সবসময় একটা প্রপার এডিফিকেশনের মাধ্যমে তার ইম্পর্টেন্সটা সমস্ত পার্টিসিপেন্টস কে বোঝাতে হবে, যাতে সমস্ত পার্টিসিপেন্টসদের সামনে একটা ক্লিয়ার পিকচার আসে, একটা পরিষ্কার ছবি ধরা পড়ে যে এখন কে আসতে চলেছেন আর কিভাবে উনি পার্টিসিপেন্টসদের লাইফ চেঞ্জ করতে পারে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্রপার এডিফিকেশন, আইডিয়া নাম্বার 1। তো চলুন আমরা এরপরে আগে যাই, দ্যাট ইজ পাওয়ার ওপেনিং। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। পাওয়ার ওপেনিং, আবার আপনার যে প্রেজেন্টেশন আছে, আপনার তো প্রপার এডিফিকেশন ঠিক আছে, সেটা আপনার যে কোনো স্পিকারের সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে সেক্ষেত্রে সেটা প্রযোজ্য। যে কোনো স্পিকারকে আপনি তখন ডাকছেন, তার প্রপার এডিফিকেশনটা জরুরি, লোকজনের সামনে, পার্টিসিপেন্টসদের সামনে প্রপার ছবিটা তুলে ধরা। আরেকটা অ্যাসপেক্ট আছে, দ্যাট ইজ আইডিয়া নাম্বার 2, যেখানে আমরা কথা বলি পাওয়ার ওপেনিং। সব সময় মনে রাখবেন, আপনার যে 30 মিনিটস এর প্রেজেন্টেশনটা হতে চলেছে না, একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন 30 মিনিটস এর হয়, আপনার যে 30 মিনিটস এর প্রেজেন্টেশন হতে চলেছে, ফার্স্ট 30 সেকেন্ডস এ কিন্তু এটার নির্ধারক, এটা নির্ণয় করতেই ফার্স্ট 30 সেকেন্ডসটাই কিন্তু সাহায্য করে, নির্ণয় করতে সাহায্য করে যে আপনার নেক্সট যে 30 মিনিটসের যে প্রেজেন্টেশনটা আছে সেটা কিরকম হতে চলেছে। আমরা একটা কথা বলি না, মর্নিং শোজ দ্য ডে, অথবা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো পাওয়ার ওপেনিং সবসময় এটা মনে রাখবেন যে আপনি আপনার যে অডিয়েন্স আছে তাকে কিন্তু, তাদেরকে যদি আপনি একদম পুরোপুরি ক্যাপচার করে রাখতে চাইছেন, তাদের অ্যাটেনশনটাকে পুরোপুরি
নিজের দিকে টানতে চাইছেন, তাহলে কিন্তু আপনার ওপেনিংটা খুব পাওয়ারফুল হওয়া দরকার। সেটা হতে পারে আপনি কোনো স্টোরি দিয়ে শুরু করতে পারেন, আপনি কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করতে পারেন, কারেক্ট। আদারওয়াইজ কিন্তু আপনার যারা অডিয়েন্স আছেন তারা প্রত্যেকে কিন্তু ঘড়ি দেখা শুরু করবে। খারাপ না, প্রত্যেকে কিন্তু ঘড়ি দেখা শুরু করবেন। তার কারণ আমাদের ইন্ডিয়াতে আমরা যখনই যে কোনো জায়গায় এটা বলা হয় যে যে কোনো জায়গায় যদি আপনি গেছেন কোনো গ্যাদারিং এ আর কোনো জায়গায় ভাষণ দিচ্ছেন, এটা সবচেয়ে বেশি হলো দেখবেন পলিটিক্যাল গ্যাদারিং যেখানে হয়। কারণ সেখানে পলিটিক্যাল যে প্রেজেন্টেশন গুলো হয় তার না আছে কোনো শুরু, না আছে কোনো মিডল, না আছে কোনো শেষ, কিছুই বলতে থাকা হয় ওখানে। তো ওখানে যারা বসে থাকেন তারা প্রত্যেকে কিন্তু ঘড়ি দেখতে শুরু করেন যে কখন সেই প্রেজেন্টেশন শেষ হবে। আমাদের প্রেজেন্টেশন তো সেরকম হলে চলবে না। আমাদের প্রেজেন্টেশনটা হলো ইম্পর্টেন্ট। আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু যদি আপনি অ্যাট্রাকটিভ বানাতে চান, আপনি যদি চাইছেন যে আপনার অডিয়েন্স একদম পুরোপুরি ফুল অ্যাটেনশন দিয়ে আপনার কথা শুনুক, তাহলে আপনার শুরুয়াত যেটা আছে সেই ফার্স্ট 30 সেকেন্ডসটা কিন্তু খুব ভালো করতে হবে, দমদার করতে হবে, ধামাকাদার করতে হবে। আপনি কোনো সে ফর এক্সাম্পল যদি আপনার সেন্স অফ হিউমার খুব ভালো থাকে, আপনি কোনো সে ফর এক্সাম্পল হিউমারাস স্টোরি শেয়ার করতে পারেন, কারেক্ট। কোনো হিউমারাস স্টোরি শেয়ার করতে পারেন, যেরকম আমি আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই। হিউমারাস স্টোরি যেটা আছে, কারেক্ট। একটা প্রোডাক্ট আছে আমাদের, আপনারা প্রত্যেকে জানেন, খুব ভালো প্রোডাক্ট, আপনাদের ভীষণ প্রিয় প্রোডাক্ট, যার নাম হলো মোদি কেয়ার ওয়েল ডিটক্স। তো আমি যখন ডিটক্সের প্রেজেন্টেশনটা দিই, আমি কিন্তু একটা স্টোরি দিয়ে শুরু করি এবং খুব হিউমারাস স্টোরি। এটা একদম আমার সাথেই হয়েছিল কলকাতা ট্রেনিং রুমে ইন 2017, ডিসেম্বর 2017, কারেক্ট। আমি যখন জয়েন করেছিলাম তখনকার ঘটনা এটা। তো আমরা একটা রোল প্লে করছিলাম, আর সেখানে একটা গ্রুপ মিটিং হচ্ছিল। তো একজন কনসালটেন্ট ওখানে হয়েছিলেন হলো কনসালটেন্ট, আর আমি হয়েছিলাম হলো প্রসপেক্ট, কারেক্ট। তো উদ্দেশ্য আমাদের ছিল যে ডিটক্স আমরা কি করে রিটেইন করব সেটা দেখুন। এটা এটা সত্যি ঘটনা, আর এই ঘটনাটা যখন আমি বলি সেটা একটা স্টোরি ফর্মে হয় ডিটক্সটা যা শুরু করার আগে। সো সেখানে যে ভদ্রলোক কনসালটেন্ট হয়েছিলেন, যে কনসালটেন্ট ভদ্রলোক, তিনি আমাকে কি বলেছিলেন শুনুন। তিনি আমাকে বলেছিলেন, এইটা হলো আমাদের প্রোডাক্ট ডিটক্স, এটা ভীষণ ভালো ফুড সাপ্লিমেন্ট। এইটা যদি আপনি প্রতিদিন নিচ্ছেন, প্রতিদিন একটা করে দিনে দুবার, জেনারেলি খাবার আগে, 12 বছর থেকে আমরা বলি, আর যদি আপনি নিচ্ছেন, এটা আপনাকে চিরজীবনের মতো সাফ করে দেবে। কোনো মানুষকে চিরজীবনের মতো সাফ করে দেওয়ার মানেটা কি, মিনিংটা কি আছে? তার মিনিং হলো রাম নাম সত্য হ্যায়। ডিটক্স কি তাই কাজ করে? কখনো করে না। সো এই প্রেজেন্টেশনটা, এই স্টোরিটা কিন্তু একটু আলাদা, রাদার দেন আপনি ডিটক্স নিয়ে জাস্ট বলতে শুরু করে দিলেন যে কলকাতা আমাদের প্রচুর পরিমাণে পলিউশন, আমরা যদি ব্লাডটাকে পিউরিফাই করি, সবাই জানে এটা। আপনার প্রেজেন্টেশনটা হওয়া দরকার না যেটাতে লোকজন গেস করতে পারবেন না, ঠিক আছে, প্রেডিক্ট করতে পারবেন না যে নেক্সট স্লাইডটা কি আসতে চলেছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন। কিউকি আমরা আমরা সবসময় এটা মনে রাখবেন যে যে কোনো হটকে কিছু যদি হয় না, আমরা সেটাকে পছন্দ করি, ঠিক আছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। যেরকম আমি আপনাদের বলি, এখন তো আমরা হলে গিয়ে মুভি দেখি না, এখন আমরা সমস্ত ওয়েব সিরিজ দেখি। তো কোনো একটা ওয়েব সিরিজ যখন হচ্ছে, কোন একটা থ্রিলার মুভি আছে, আপনি যদি শুরুতেই একটা এমন কোন সিন দেখছেন যেটা দেখে আপনার মনে একটা সাংঘাতিক কিউরিওসিটি হলো যে নেক্সট কি হবে, আপনি প্রেডিক্ট করতে পারছেন, আপনি দেখবেন পুরো অ্যাটেনশন দিয়ে কিন্তু মুভিটা দেখবেন। কিন্তু আগের দিনে সেই 50-এর দশকের বাংলা সিনেমা যদি আপনি দেখছেন, কি হবে? সমস্ত কিছু জানি আমরা। যে হিরো আছেন উনি গরিব, যিনি হিরোইন আছে তিনি খুব বড় লোক, ওনাদের দুজনের সাথে পরিচয় হবে, ওনাদের ফ্যামিলিতে প্রবলেম হবে, অনেক কিছু, একটা মেলোড্রামা হবে, লাস্টে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই তো ছিল আমাদের 50-এর দশকের বাংলা সিনেমা। আমি সিনেমার প্রতি একদম ডিউ রেসপেক্ট আমি বলছি, এই ছিল প্রেডিক্টেবল স্টোরি। কিন্তু এখনকার বাংলা সিনেমা যদি আপনি দেখছেন, আপনি দেখবেন প্রতিটা পরতে পরতে কিন্তু সেখানে একটা অন্যরকম ব্যাপার জড়িয়ে থাকে। আমরা একদম শেষ পর্যন্ত বসে থেকে আমরা সিনেমাটা কিন্তু দেখি। আগেকার দিনের বাংলা সিনেমা জাস্ট 5 মিনিটে, এখনকার দিনে কেউ যদি দেখতে বসেন আগেকার দিনের বাংলা সিনেমা, 5 মিনিটে উনি উঠে যাবেন, জানেন যে নেক্সট জাস্ট 55 মিনিট কি হতে চলেছে, ঠিক আছে। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি প্রথম যে 30 সেকেন্ডস আছে তার মধ্যে এমন কিছু বলুন যেটা মিনিং আছে, মিনিংলেস কথাবার্তা নয়, এমন কিছু বলুন যেটা কিন্তু আপনার অডিয়েন্সের যে অ্যাটেনশন আছে সেটাকে পুরোপুরি কিন্তু গ্র্যাব করে নেয়, কারেক্ট। এবং এইটা আপনাকে নিজেকে শিখতে হবে।
আপনাকে এটা নিজেকে শিখতে হবে, নিজেকে এটা বানাতে হবে। এইটা শেখার জন্য কোনো রকম আলাদা ট্রেনিং হয় না। আমরা আপনাকে আইডিয়াস দিতে পারি, সেই আইডিয়ার উপর আপনাকে কাজ করতে হবে। কারেক্ট? এটা ভীষণ ইম্পর্টেন্ট। সো আইডিয়া নাম্বার 2, পাওয়ার ওপেনিং। দেন এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভার্বাল। আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি এডিফিকেশনের ব্যাপারে আমরা কথা বললাম। কারেক্ট? আপনি যখন কোনো স্পিকার আছেন তাকে এডিফাই করবেন। তারপরে আমরা কথা বললাম হলো যে আপনার পাওয়ার ওপেনিংটা খুব সুন্দরভাবে করলেন আপনি, ঠিক আছে? খুব সুন্দরভাবে মানুষজন ভাবলেন ওয়াও, এক্সেলেন্ট, নেক্সট 30 মিনিটস যে আছে আমি একদম টান টান হয়ে বসে আমি ওনার কথাটা শুনবো। দারুণ, আমি পেন এন্ড পেপার বার করে রেখেছি, নোট করব, এমন কিছু টিপস পাবো, এমন কিছু পয়েন্টস পাবো যেটাতে আমার লাইফ চেঞ্জ হবে। এক্সেলেন্ট, ওয়াও। আপনার প্রসপেক্ট বসলেন। এইবার আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভার্বাল, হোয়াট টু সে। আপনি কি কথা বলবেন সেটা আপনার কাছে থাকতে হবে। আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট সেশন আছে যেটা আমরা একদম বলি বেস লেভেলের সেশন, বেসিক লেভেলের সেশন, যেটা আমরা প্রসপেক্টিং করার সময় আপনারা ডেফিনেটলি ওটা কথা বলতে পারেন, এবং আমরা প্রায় প্রতিদিনই বলতে গেলে আমাদের বিভিন্ন সেশনস হয় তার উপরে। তার নাম হলো পরিবর্তন, একদম বেসিক সেশন। পরিবর্তনের আপনি দেখবেন আমাদের স্ক্রিপ্ট আছে, আমাদের পরিবর্তনের স্ক্রিপ্ট আছে। কেন? তার কারণ আপনি কি কথা বলবেন আমরা আগে থেকেই আপনার হাতে সেটা তুলে দিচ্ছি। কারণ সেই কথাগুলো এই কারণে ইম্পর্টেন্ট যে আপনার প্রসপেক্টিং করার সময় সেই কথাগুলো যদি বলছেন, আপনার প্রসপেক্ট কিন্তু বুঝতে পারবেন যে একটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে আপনি কথা বলছেন। ইউর ওয়ার্ডস শুড বি ওয়েল চোজেন। ইউর ওয়ার্ডস শুড বি ওয়েল চোজেন। সেটার মানেটা কি? আপনি একদম সঠিকভাবে শব্দ চয়ন করবেন। এটাকে আমরা বলি শব্দ চয়ন করা, সঠিক শব্দ চয়ন করা। কোন কোন ওয়ার্ডস গুলো বলবেন, ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। এখানে একটা কথা বলি, সঠিক শব্দ চয়নের আরেকটা এক্সাম্পল আমি আপনাদের দেব। সেটা হলো আমার সেশনে আমি অনেকবার দেখেছি, ধরুন আমি প্রোটিন ক্রেস্ট নিয়ে কথা বলছি, বা ননি নিয়ে কথা বলছি, বা ফ্ল্যাক্স অয়েল নিয়ে কথা বলছি, বা গ্রিন টি নিয়ে কথা বলছি। আমাকে প্রচুর মানুষজন প্রশ্ন করেন, স্যার একজন মানুষ আছেন যার হেলথ খুব ভালো, তার হেলথটাকে কম করতে কি দিতে পারি? ভুল কথা। আপনার সামনে আপনি চিন্তা করুন তো, কোনো একজন আপনার মানুষ আপনার সামনে এসে যদি বলেন আপনার হেলথ খুব ভালো, আপনার হেলথ কম করার জন্য আমার কাছে প্রোডাক্ট আছে, কোনোদিন কি আপনি নেবেন সেই প্রোডাক্ট? কোনোদিন নেবেন না। কিন্তু সেই মানুষ যদি বলেন, ধরুন কথার কথা বলছি, আপনার ওয়েটটা একটু বেশি, কারেক্ট, আর আপনি ভাবছেন ওয়েট ম্যানেজমেন্টের কথা। একজনের সাথে যদি আপনার পরিচয় হয় আর তিনি যদি আপনাকে বলেন যে আমার কাছে এমন কিছু প্রোডাক্টস আছে যেটা ওয়েট ম্যানেজমেন্টে আপনার কাজে লাগতে পারে, আপনার যে বেশি ওয়েট আছে, আপনি যে ওভার ওয়েট, আপনার ওয়েটটাকে নর্মাল লেভেলে আনার জন্য আমাদের কিছু প্রোডাক্টস আছে, আপনি কি করবেন? ইন্টারেস্টেড হবেন। যে উনি সঠিক শব্দটা চয়ন করেছেন, নর্মাল ওয়েট, হেভি ওয়েটটাকে নর্মাল ওয়েটে রিডিউস করা। অনেকে আমাকে বলেন প্রেশার কম করার জন্য কি আছে? কোনোদিন এই কথা বলবেন না। তার কারণ কি? তার কারণ হলো আমরা সব সময় জানি দু ধরনের প্রেশার হয়, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশারও যেরকম ক্ষতিকর, লো ব্লাড প্রেশারও প্রবলেমেটিক। লো ব্লাড প্রেশার যদি কারো থাকে, আপনি ধরুন শ্যামবাজার 5 কথার মোড়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে পারে যদি আপনার লো ব্লাড প্রেশার থাকে, সেটাও সাংঘাতিক সিচুয়েশন, অ্যাক্সিডেন্ট হতে পারে। কারেক্ট? তো আমি যদি কাউকে গিয়ে বলি যে আপনার ব্লাড প্রেশার কম করে দেওয়ার জন্য আমাদের প্রোডাক্ট আছে, তিনি কি কোনোদিন আমার সঙ্গে কথা বলবেন? তিনি কি কোনোদিন আমার প্রোডাক্টের ব্যাপারে শুনতে চাইবেন? নো। আমি এটা বলতে পারি যে স্যার আপনার ব্লাড প্রেশার কিরকম? তো উনি বললেন হাই ব্লাড প্রেশার। আমি বললাম আপনার ব্লাড প্রেশারটাকে নর্মাল লেভেলে আনার জন্য আমাদের প্রোডাক্ট আছে। সঠিক শব্দ চয়ন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা সব সময় মনে রাখবেন। তারপরে কনসাইজ, সংক্ষিপ্ত হতে হবে। আমি প্রচুর মানুষজনকে দেখি যে কথা বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। মানুষ কথা বলতে ভালোবাসেন, অনেক মানুষজন এরকম আছেন কথা বলতে ভালোবাসেন, 5 মিনিট বলতে দেওয়া হয়েছে স্টেজে, উনি 1.5 ঘন্টা বলে যাচ্ছেন। কারেক্ট? ঘড়িও কাজ করছে না সেখানে। ঠিক আছে? আমি এরকম অনেক মানুষজনকে দেখেছি আমার এক্স অর্গানাইজেশনে। আমি এরকম অনেক আমাদের অফিসেই এরকম মানুষজনকে দেখতাম আমার পুরনো অর্গানাইজেশনে, যেখানে ওনাদের প্রেজেন্ট টাইম ছিল হয়তো 1 ঘন্টা। পরের যে স্পিকার আছেন, স্টেজ স্পিকার, তিনি আর চান্স পাচ্ছেন, উনি বলেই যাচ্ছেন, এবং আমরা লাস্টে হলে জাস্ট ওনার সামনে থেকে, অডিয়েন্সের পেছন থেকে আমরা ওনাকে প্লে কার্ড দেখাতাম যে এবার শেষ। কারেক্ট? আমরা ইশারা করতাম, তিনি বলেই যাচ্ছেন। তো তাতে কি হচ্ছে, যে মানুষজন বসে আছেন অডিয়েন্সে, তাদের ধৈর্যচ্যুতি হচ্ছে যে একই কথা বারবার এত বড় কেন। আমরা কিন্তু বেশি কথা পছন্দ করি না। যেমন আপনি দেখবেন, একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা তো এখন সবাই সোশ্যাল মিডিয়াতে থাকি।
আপনার কাছে যদি কোনো টেক্সট আই মিন হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, যদি সেই যে মেসেজের মধ্যে লেখা আছে রিড মোর, সেটা যত ভালোই মেসেজ হোক না কেন, আপনি কখনো পড়ছেন? কখনো পড়বেন না। আমি তো অ্যাটলিস্ট পড়ি না, কারণ আমাদের কাছে তো টাইম নেই। আমরা ক্রিস্প মেসেজ পছন্দ করি। সো অলওয়েজ বি কনসাইজ ডিউরিং ইউর প্রেজেন্টেশন। আপনার এই যে অ্যাসপেক্টটা আছে, যে সঠিক শব্দ চয়ন করলেন, সঠিক শব্দ চয়ন করার পর এরকম নয় যে আপনি বলেই যাচ্ছেন, নো, আপনাকে কিন্তু একদম সংক্ষিপ্ত হতে হবে, ঠিক আছে, কনসাইজ। ইউজ হিউমার, আমি যেটা বললাম, আপনার সেন্স অফ হিউমারটা থাকা খুব দরকার। এবং সেন্স অফ হিউমার যেটা আছে, আপনি অনেক মজাদার প্রশ্ন করতে পারেন মানুষজনকে, স্টোরি বলতে পারেন মজাদার, কোন রকম চিপ জোক কিন্তু ক্র্যাক আমরা করব না। আমরা নিজেদের ডিগনিটি মেনটেন করে একদম সুন্দরভাবে আমরা সেন্স অফ হিউমারটাকে ইউজ করব, ঠিক আছে। এটা আপনি স্টোরি বলতে পারেন, আপনি কোশ্চেন করতে পারেন অডিয়েন্সকে, দ্যাট ইজ একটা ইন্টারাকশন হচ্ছে। আরেকটা, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল। যে কোনো প্রেজেন্টেশন আপনি দিচ্ছেন, স্পেসিফিক্যালি আমি ওয়েলের কথা বলবো। ওয়েলে আমি অনেক মানুষজনকে দেখেছি যে যারা একটা প্রোটিন নিয়ে হয়তো প্রায় 1.5 ঘন্টা ধরে বলে যাচ্ছে, 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস এর এক একটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, মেথিওনাইন, ভ্যালিড, সমস্ত কিছু সম্পর্কে বলছেন। এত কিছু দরকার নেই, এত কিছু নিলে কিন্তু মানুষজনের অ্যাসিডিটি হয়ে যাবে, মানে শব্দের জন্য অ্যাসিডিটি। বদহজম বলি না, বদহজম মানে মানুষ সমস্ত কিছু নিতে পারবে না, আমাদের ব্রেনেরও একটা ক্যাপাসিটি থাকে, কারেক্ট। সো যখন প্রেজেন্টেশন দিচ্ছেন, এই ভি যে অ্যাসপেক্টটা আছে, ভার্বাল, হোয়াট টু সে, এটা কিন্তু মনে রাখতে হবে খুব ভালোভাবে। সো প্রথম রুল হলো, আপনাকে সঠিক শব্দ চয়ন করতে হবে, আপনাকে সংক্ষিপ্ত হতে হবে, আপনার সেন্স অফ হিউমার থাকা দরকার, এবং সেই ধরনের কিছু সুন্দর স্টোরি, হিউমারাস স্টোরি বা হিউমারাস কোশ্চেন আপনি অডিয়েন্সকে করতে পারেন বা বলতে পারেন তাদের সামনে। অ্যান্ড keep your discussion short and simple. Always remember, words have power. শব্দের কিন্তু প্রচুর ক্ষমতা আছে। ফেসবুকে আপনারা দেখবেন না যে অনেক ধরনের খুব সুন্দর সুন্দর কথা আসে, যে আমরা মানুষকে ফিজিক্যালি অতটা আঘাত করতে পারি না যতটা শব্দ দিয়ে মানুষকে আঘাত করা যায়। সেটা আমি অন্য অ্যাসপেক্টে বলছি। এখানে আমি এই কথাটা এই কারণে বললাম, ওয়ার্ডস এর পাওয়ার বোঝানোর জন্য। শব্দের কিন্তু সাংঘাতিক রকম ওজন আছে। শব্দকে দেখা যায় না, বাট শব্দকে শোনা যায়, এবং তার ওয়েটেজটা কিন্তু ফিল করা যায়। তো এই পয়েন্টটা, আইডিয়া নাম্বার 3, সবসময় মনে রাখবেন, ভার্বাল, দ্যাট ইজ আপনি কি বলছেন সেটা কিন্তু খেয়াল রাখা দরকার। নাম্বার 4 আইডিয়া যেটা আছে, হাউ টু সে, কিভাবে বলছেন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। মোনোটোন, মোনোটোন যেটা আছে, বা আমরা যাকে বলি মোনোটোনি বা মনোটোনাস, মোনোটোনাস কথাটার মানেটা হলো একঘেয়ে, একই টোনে কথা বলে যাচ্ছেন, একই পিচে কথা বলে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু খুব একটা ফিজিবল হবে না, ঠিক আছে। যে কোনো সাইন্টিফিক প্রেজেন্টেশনও কিন্তু সবসময় মনে রাখবেন, প্রেজেন্টারের উপর ডিপেন্ড করে উনি কতটা ইন্টারেস্টিং বানাচ্ছেন। যে কোনো সাইন্টিফিক প্রেজেন্টেশন আপনি দেখবেন, আহ, আমি আমার ইউনিভার্সিটির কথা যদি বলি, তো যখন আমাদের ক্লাস হতো, খুব একটা ক্রিটিক্যাল সাবজেক্ট এবং ভীষণ টাফ সাবজেক্ট হলো স্ট্যাটিস্টিক্স, কারেক্ট। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা স্ট্যাটিস্টিক্স পড়েছেন, আপনারা জানেন ভীষণ ইন্টারেস্টিং কিন্তু ভীষণ ক্রিটিক্যাল। আমাদের যিনি স্ট্যাটিস্টিক্স এর প্রফেসর ছিলেন আমার ইউনিভার্সিটিতে, উনি এত সুন্দরভাবে থ্রু ভয়েস মডিউলেশন উনি আমাদের পড়াতেন। আমরা প্রত্যেক স্টুডেন্ট, ফার্স্ট ডেস্ক থেকে শুরু করে লাস্ট ডেস্ক অডিটোরিয়ামে, প্রত্যেকে ওনার নোট নিতাম। কেন বলুন তো? অত ক্রিটিক্যাল সাবজেক্ট হওয়া সত্ত্বেও, আমার পার্সোনালি স্ট্যাটিস্টিক্স একেবারেই ভালো লাগতো না, বাট আমি কিন্তু ওনার ক্লাস করতে পছন্দ করতাম, কারণ ওনার প্রেজেন্টেশনের যে কোয়ালিটি, তার উপর ভয়েস, ভয়েস মডিউলেশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমটা ছিল ভার্বাল, ফার্স্ট ভি, এটা হলো ভোকাল, হাউ টু সে, ঠিক আছে, ভ্যারি টোন অ্যান্ড ভলিউম, ভয়েস মডিউলেশন। কিছু পয়েন্টস আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে দেখতে হবে কোন জায়গায় আপনার টোনটা একটু উপরে উঠবে, কোন জায়গায় আপনার টোনটা নিচে নামবে। গায়ক যারা আছেন, গায়ক গায়িকা, তারা এটা খুব ভালো জানেন। হ্যাঁ, এটা ওনাদের প্রফেশন, বাট এইটাই কিন্তু একজন গায়কের থেকে আরেকজন গায়ককে আলাদা বানায়, ঠিক আছে। সো টোন অ্যান্ড ভলিউম, এই যে দুটো আছে, এই দুটোর উপর বেস করে আমরা যে কোনো নর্মাল কথাকে আমরা কিন্তু অন্যরকম, সাধারণ একটা অ্যাসপেক্টকে অসাধারণ বানাতে পারি। জানুন কোথায় পজ দিতে হবে, দ্যাট ইজ পজ অ্যান্ড পেস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পজ অ্যান্ড পেস, অ্যান্ড স্পিক আপ অর স্পিক নট।
আপনি বলবেন কি বলবেন না, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কখন কোন জায়গায় বলবেন। এটা এটা খুব ভালো আপনারা বুঝতে পারবেন যদি আপনারা বিভিন্ন অ্যাঙ্কারকে দেখছেন। আর ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাঙ্কার, আমি যাকে মানি, আমি আশা করি আপনারাও মানেন, হাইলি অ্যাক্লেমড মিস্টার অমিতাভ বচ্চন। অ্যাক্টিং এর ক্ষেত্রে উনি শাহিনশাহ। আর ওনার যদি প্রেজেন্টেশন স্কিল দেখি, কালকেই আমি ওনার একটা ভিডিও দেখছিলাম, প্রথম কথা শব্দ চয়ন, আপনারা দেখতে পারেন এই ভিডিওটা। হিন্দি কত ভালো নলেজ না থাকলে অত সুন্দর শব্দ চয়ন করা যায়। কোন রকম কিন্তু সেখানে ইংরেজির একটা রকম ওয়ার্ডও কিন্তু ছিল না, সম্পূর্ণ শুদ্ধ হিন্দিতে উনি প্রায় 20 মিনিট ধরে মিস লতা মঙ্গেশকর সম্পর্কে উনি বলছিলেন। ওনাকে জাস্ট স্টেজে ইনভাইট করার আগে প্রত্যেক দর্শকের মতো আমিও কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে কাল ওনার কথাটা শুনছিলাম। ওনার ওনার ভিডিওস আমি দেখি, ওনার থেকে অনেক কিছু শেখার আছে। কৌন বনেগা করোড়পতি, এটা যদি কেবিসি যদি আপনার রেকর্ডিং দেখেন, শুধু ওনাকে দেখবেন, ওনার কথা বলার যে স্টাইল, কারেক্ট। ওনার পরেও কিছু মানুষজন যারা বলিউডে খুব ফেমাস, তারা কেবিসি হোস্ট করার চেষ্টা করেছেন। আপনারাও জানেন যে শাহেনশাহ ইজ অলওয়েজ শাহেনশাহ, কারেক্ট। ওনার মিস্টার অমিতাভ বচ্চনের কথা বলার যে তরিকা আছে, সেটাই কিন্তু ওনাকে সমস্ত মানুষের থেকে আলাদা বানিয়েছে। আমাদের বলিউডে প্রচুর মানুষজন, প্রচুর হিরো ওনার আগে এসছেন, ওনার সঙ্গে এসছেন, ওনার পরেও এসছেন, সবাই চলে গেছেন। এই এজেও কিন্তু উনি এখন পর্যন্ত অ্যাঙ্কার যদি আপনি বলছেন, যে কোনো কিছু প্রেজেন্ট করার ক্ষেত্রে স্টেজ প্রেজেন্স ওনার ধারে কাছে কিছু। উনি জানেন ভয়েস মডিউলেশন, উনি জানেন কোন কথাটা কি করে বলতে হয়, বিকজ ওয়ার্ডস আর পাওয়ার, কারেক্ট। এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেবো। ধরুন আমরা এটা বলতে পারি, একটা ছোট্ট আমাদের মোদিকের বিজনেসের ক্ষেত্রে যদি এক্সাম্পলটা দিই, ধরুন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন মাল্টিভিটামিন মাল্টিমিনারেল। তো এই কথাটা আমরা জানি না যে মোদিকের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের মধ্যে কি কি আছে। তো ধরুন আমি একদম নর্মাল একটা মোনোটোনাস প্রেজেন্টেশন, আমাদের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের মধ্যে আছে 12টা ভিটামিন, 8টা মিনারেলস, 6টা ফাইটোনিউট্রিয়েন্টস, আর 2টা অ্যামাইনো অ্যাসিডস। কিছু বুঝতে পারলেন আপনারা? আমি তাড়াতাড়ি বলে চলে গেলাম, আবার বলছি। আমাদের মোদিকের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের মধ্যে আছে 12টা ভিটামিন, 8টা মিনারেলস, 6টা ফাইটোনিউট্রিয়েন্টস, আর 2টো অ্যামাইনো অ্যাসিডস, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। এতে কি হলো? এতে কিন্তু জাস্ট এক টোনে আমি কথা বলে গেলাম। কেন মাল্টিভিটামিন মাল্টিমিনারেল মার্কেটে অন্য প্রোডাক্ট থেকে আলাদা, সেটা কিন্তু আমার এই টোনে কোনোভাবে প্রকাশ পায়নি। কিন্তু আমি যদি বলি আমাদের মোদিকেয়ার মাল্টিভিটামিন মাল্টিমিনারেল একটা অসাধারণ প্রোডাক্ট, এর মধ্যে আছে 12টা এসেনশিয়াল ভিটামিনস, 8টা ইম্পর্টেন্ট মিনারেলস, 6টা ভীষণ ভালো ফাইটোনিউট্রিয়েন্টস, এন্ড 2টো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। এখানে দেখুন আমার ভয়েস একবার উঠছে একবার নামছে, এবং আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গাতে কিন্তু সেটাকে আমি এমফাসাইজ করছি, আমি সেটার উপর কিন্তু জোর দিচ্ছি। 12টা এসেনশিয়াল ভিটামিনস, ঠিক আছে, 8টা ইম্পর্টেন্ট মিনারেলস, 6টা ভীষণ ভালো ফাইটোনিউট্রিয়েন্টস, এন্ড 2টো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। প্রেজেন্টেশনটা পুরো ডিফারেন্ট হলো কিনা? এইটা কিন্তু যা আইডিয়া আপনাদের দিচ্ছি, সবসময় আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু সেটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, প্রোডাক্ট প্রেজেন্টেশন যখন হয়, প্রোডাক্ট ট্রেনিং অ্যাটেন্ড করার পরে যেরকম আমি সবসময় আপনাদের রেকমেন্ড করি যে প্রোডাক্ট ইউজ করুন এবং আপনারা রিটেলিং করুন, তাতে আপনাদের কনফিডেন্সটা বাড়বে। বিজনেস সেশন যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি যতক্ষণ প্র্যাকটিস না করছেন, আপনার কোনো কাজে আসবে না। আমি যেগুলো আপনাদের বলছি থিওরি, যত আপনি প্র্যাকটিস করবেন, এটা সম্পর্কে আমি বলবো, যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আপনি পারফেক্ট হবেন। অলওয়েজ রিমেম্বার, সো ভোকাল, এইটা আমাদের মনে রাখতে হবে যে কিভাবে আমরা কথা বলবো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যেটা আছে সেটা হলো আইডিয়া নাম্বার 5, ভিজুয়াল, ঠিক আছে। ড্র হোয়াট ইউ আর সেইং, ড্র হোয়াট ইউ আর সেইং। অনেক জায়গায় আমরা কিন্তু কথা না বলে নিজেদের বডি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা বুঝিয়ে দিই যে এক্স্যাক্টলি আমরা কি বলতে চলেছি। আমাদের বেশ কিছু অ্যাসপেক্টস আছে, যে অ্যাসপেক্টস গুলো বেসিক্যালি এখানে আমাদের কিন্তু এটা ডিটারমাইন করে যে আমাদের প্রেজেন্টেশনটা আমরা কত এফেক্টিভলি আমরা দিতে চলেছি। যেমন আমাদের হ্যান্ড মুভমেন্ট, আপনি যে কোনো কিছু বোঝাতে
আপনার কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আপনার হ্যান্ডটা ঠিকভাবে আপনি মুভ করছেন, হাতের যে সঞ্চালনা। অনেক প্রেজেন্টার আছেন, আপনি যদি ধরুন কোনো জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন, জাস্ট এইভাবে ক্লোজড ওয়েতে যদি আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, ঠিক আছে, হাতটাকে জাস্ট আপনার বুকের উপর জড়ো করা বিবেকানন্দ জি স্টাইলে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা ক্লোজ প্রেজেন্টেশন হচ্ছে, ঠিক আছে, ক্লোজ অ্যাপ্রোচ। তারপরে যেটা আছে সেটা হলো যে আমরা হ্যান্ড মুভমেন্টের সাহায্যে কিন্তু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস গুলোকে বোঝে। আপনারা দেখবেন আমি যখন যে কোনো প্রেজেন্টেশন দিই, সেটা জুমে হোক অথবা আমাদের সে ফর এক্সাম্পল ক্লাসরুম প্রেজেন্টেশন হোক, আমি কিন্তু সব সময় আমার হাত দুটোকে ইউজ করার চেষ্টা করি। কারেক্ট? কারণ বডি ল্যাঙ্গুয়েজ একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তারপরে যেটা আছে সেটা হলো জেস্টার্স। আপনি জেস্টার্স কি শো করছেন, ঠিক আছে, আপনি জেস্টার্স কি শো করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রেজেন্টেশনের ভিজুয়াল পোশ্চার আপনার কি আছে, অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন। আপনি মোদিকের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলের মধ্যে যে 12টা এসেনশিয়াল ভিটামিনস, 8টা ইম্পর্টেন্ট মিনারেলস, 6টা ভীষণ ভালো ফাইটোনিউট্রিয়েন্টস অ্যান্ড দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, এইটা যখন বোঝাচ্ছেন, আপনার ফেশিয়াল এক্সপ্রেশনটা যদি জাস্ট রোবটের মতো, আমরা দেখতাম না জনি সোকো অ্যান্ড হিজ ফ্লাইং রোবট, জাস্ট এক্সপ্রেশনলেস। বেশ কিছু মানুষজন থাকেন যারা স্টেজে যখন বলেন তারা এক্সপ্রেশনলেস থাকেন। এক্সপ্রেশনলেস হলে কিন্তু চলবে না, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন যেটা আছে সেটা থ্রুতে বোঝাতে হবে। এবং এক্ষেত্রেও কিন্তু আমি মিস্টার অমিতাভ বচ্চনের কথাই বলবো, আপনারা যদি কেবিসি দেখছেন বা ওনার যে কোনো, যেখানে উনি অ্যাঙ্করিং করছেন ওটা যদি দেখছেন না, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর আপনার যদি এই ভিজুয়াল অ্যাসপেক্টটা হয়, ফার্স্টে ছিল আমাদের ভোকাল, দ্যাট ইজ ভার্বাল, তারপরে ভোকাল, তারপরে হলো আমাদের ভিজুয়াল। ঠিক আছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। ভিজুয়াল যেটা আছে, ভিজুয়ালটা হলো আমরা কি বলছি সেটা কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতেই আমরা কিন্তু প্রেজেন্ট করতে পারি। কারেক্ট? থ্রু হ্যান্ড মুভমেন্টস, থ্রু জেস্টার্স, পোশ্চার্স অ্যান্ড থ্রু ফেশিয়াল এক্সপ্রেশন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা যখন এই যে জাস্ট আপনি যদি দেখেন মনোটোনাস প্রেজেন্টেশন কখন হয়, আপনি জাস্ট স্টিফ ওয়েতে প্রেজেন্টেশন দিচ্ছেন, ঠিক আছে, আপনি যদি ডায়াসও ইউজ করেন, আমি এরকম অনেক প্রেজেন্টারকে, যেটা আমি আমার প্রফেসরের কথা বললাম যে উনি স্ট্যাটিস্টিক্স এর মতন ক্রিটিক্যাল সাবজেক্টে যখন পড়াতেন, এই অ্যাসপেক্টস গুলো কিন্তু আমি আর যা যা বলছি আপনাদের সমস্ত কিছু আমি রিলেট করতে পারছি এবং রিকল করতে পারছি, প্রত্যেকটা অ্যাসপেক্টস কিন্তু ওনার ক্ষেত্রে লাগু। আমি অনেক টিচারকে এরকম দেখেছি মাইক্রোবায়োলজির মতো ইন্টারেস্টিং সাবজেক্ট পড়াতে গিয়ে, মাইক্রোবায়োলজি ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট, মাইক্রো অর্গানিজম নিয়ে যেখানে পড়ানো হয়, যদি এখানে কেউ পার্টিসিপেন্ট থাকেন যাদের ছিল মাইক্রোবায়োলজি, তারা আমার সাথে একমত হবে, ভীষণ স্কোরিং সাবজেক্ট, ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। আমার দুর্ভাগ্যবশত যে মাইক্রোবায়োলজির প্রফেসরকে আমরা পেয়েছিলাম, উনি এতটাই মনোটোনাস প্রেজেন্টেশন দিতেন যে আমাদের মনে হতো মাইক্রোবায়োলজির সাবজেক্টটা ভীষণ টাফ। জাস্ট উনি ভাইরাস পড়াতে গিয়েও যেরকম ভাবে কথা বলছেন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও তাই, সমস্ত কিছুর ক্ষেত্রে তাই, যে কোনো মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুতে ওনার সেম এক্সপ্রেশন। তো ওনার ক্লাস আমাদের খুব একটা ভালো লাগতো না। কারেক্ট? অথচ স্ট্যাটিস্টিক্স এর মতন একটা টাফ সাবজেক্ট, ক্রিটিক্যাল সাবজেক্ট, যেখানে অনেক মানুষের ইন্টারেস্ট আসে না ওখানে, সেটা কিন্তু আমাদের যিনি প্রফেসর ছিলেন তার সেই প্রেজেন্টেশনের গুণে সেই সাবজেক্টটা কিন্তু আমাদের কাছে সাংঘাতিক রকম গ্রহণযোগ্য হয়েছিল। সো ভিজুয়াল আপনি ড্র করুন through your hand movements, body language, I mean gestures and postures and facial expression. তো করবেন এটা, আই এম শিওর আপনারা প্রত্যেকে করবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো দ্যাট ওয়াজ আইডিয়া নাম্বার 5। আইডিয়া নাম্বার 6, ওন দ্য স্টেজ। আপনি একটা কথা আপনাদের বলে দিই, ম্যাক্সিমাম লোকজন আমার সাথে একমত হবেন যে পাবলিক স্পিকিং যেটা আছে সেটা কিন্তু অন্যতম একটা ভয়ের ব্যাপার। সব মানুষ কিন্তু গুড স্পিকার ধরেই হন না, প্র্যাকটিস সবসময় মানুষকে পারফেক্ট বানায়। সবাই ধরেই কিন্তু গুড স্পিকার হয়ে যান না, এটা একদম সঠিক কথা। ঠিক, আমাদের প্র্যাকটিস করতে হয়। তো আপনি একটা কথা মনে করে দেখুন, যখন আপনি ছোট ছিলেন তখন আপনি যেখানে খেলতেন, এখনকার বাচ্চাদের তো প্লেগ্রাউন্ড বললে তারা কিছু বুঝবেই না, তার কারণ তারা ম্যাক্সিমাম টাইম 90% টাইম তাদের কেটেছে হলো অনলাইন সেশন বা ক্লাস, স্কুল, মোবাইলে গেম, এই সমস্ত ব্যাপার নিয়ে। আমাদের সময় কিন্তু একটা বিকেল বলে একটা সময় ছিল, ঠিক আছে, 4টে থেকে 5টা, সেই সময়টা আমরা খেলাধুলো করতাম স্কুল থেকে ফেরার পরে। সো আপনার যেটা চাইল্ডহুড প্লেগ্রাউন্ড ছিল, সেখানে আপনি মনে করুন যখন আপনি ক্রিকেট খেলতেন, আপনার কিন্তু প্রতিটা মাঠের প্রতিটা জায়গা
আপনার কিন্তু চেনা। বা ফুটবল খেলতেন, ফুটবল খেলার সময় মাঠের কোন জায়গাটা গর্ত আছে, মাঠের কোন জায়গাটা একটু সে ফর এক্সাম্পল ঘাস বেশি, মাঠের কোন জায়গাটা জল জমে আছে, প্রতিটা জায়গা কিন্তু আপনার নখদর্পণে ছিল, প্রতিটা জায়গা। তার কারণ কি, আপনি সেই জায়গার সাথে নিজেকে অ্যাকাস্টম করে নিয়েছিলেন, আপনি নিজেকে পরিচিত করিয়ে নিয়েছিলেন, আপনি সেটার সাথে একদম মানে একাত্ম হয়ে গেছিলেন। কারেক্ট? সো মোদিকের বিজনেসেও আপনার যখন দেখা যাচ্ছে আপনি প্রেজেন্টেশন দেবেন না, টাইমটাকে সবসময় মনে রাখতে হবে। টাইম আমাদের লাইফে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং আমি সবসময় আমার সব প্রেজেন্টেশনে বলি যে মোদিকের বিজনেসে টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো কোনো জায়গায় যখন আপনি যাচ্ছেন, সেই জায়গায় একটু আগে পৌঁছুন, একটু আগে আপনাকে পৌঁছতে হবে। রিচ আর্লি কেন? তার কারণ আপনি নিকট টাইমে যদি পৌঁছচ্ছেন, সেক্ষেত্রে আপনার একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট হবে যে আমি সঠিক টাইমে আসিনি, আমাকে প্রেজেন্টেশন শুরু করতে হবে। সেই প্রেজেন্টেশনটা শুরুয়াতটাই কিন্তু আপনার খুব একটা ভালো হবে না, অ্যাট্রাকটিভ হবে না, কারণ আপনার মাথায় একটা কিন্তু ব্যাপার কাজ করছে যে আমার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি দেরি করে পৌঁছেছি। সো রিচ আর্লি, কত আগে? খুব ভালো হয় যদি 45 মিনিট আগে পৌঁছেছেন, মিনিমাম 45 মিনিটস, মিনিমাম 45 মিনিটস। আমি তো অ্যাটলিস্ট আমার যে কোনো জায়গায় ভেনিউতে যদি কোনো প্রেজেন্টেশন থাকে, আমি স্টেজ যেখানেই ট্রাভেল করি না কেন, আমি সবসময় চেষ্টা করি 1 ঘন্টা বা 45 মিনিটস আগে আমার স্টেজ ওখানে পৌঁছতে, যে জায়গায় প্রোগ্রামটা হচ্ছে। কারণ আমি সেই জায়গার যে পরিবেশটা আছে, আমি তার সাথে সাথে নিজেকে পরিচিত করি, আমি তার সাথে নিজেকে একাত্ম করি। ঠিক আছে? তারপরে যেটা আছে, সেখানে আপনি হলের মধ্যে ঢুকে স্টেজটা দেখুন, স্টেজের মধ্যে আপনি হাঁটুন, আপনি স্টেজের কোন জায়গাটা দাঁড়াবেন, যেখানে দাঁড়ালে আপনি পুরো অডিয়েন্সকে দেখতে পাবেন। কারেক্ট? অনেক সময় স্টেজের সাইডে আপনার ডায়াসটা আছে, আপনি যদি চাইছেন আরেকটু আগে নিয়ে আসতে ডায়াসটাকে, আপনি লোকজনকে বললেন, ঠিক আছে, আপনি স্টেজের কোন জায়গাটা দাঁড়ালে হাত তুললে আপনার স্ক্রিনটা গার্ড হবে না, আপনার যে প্রেজেন্টেশনটা আছে, কারেক্ট, সেই ব্যাপারটার সাথে স্টেজের যে লাইটিং আছে সেটার সাথে নিজেকে পরিচিত করুন। দেখবেন হলের মধ্যে না এক ধরনের আহ সাধারণত অনেক অনেক প্রেজেন্টার আমাকে বলেছেন এটা, যে স্যার হলের মধ্যে না এক ধরনের সুন্দর গন্ধ থাকে, সেই ব্যাপারটাকে আমি নিতে চাই। কথাটার মানেটা হলো সম্পূর্ণভাবে সেই পরিবেশটার সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। ঠিক আছে? তারপরে অ্যাডজাস্ট টু ইউর সারাউন্ডিংস, চারিদিকে যেটা আছে, আপনি হলের মধ্যে একবার ঘুরে আসুন, যেখানে অডিয়েন্সরা আছেন সেখানেও ঘুরে আসুন। কাউকে আপনি স্টেজে দাঁড় করিয়ে একদম হলের পিছন থেকে আপনি দেখতে পারেন যে এক্স্যাক্টলি আপনার স্টেজে পজিশনটা কোন জায়গাটা হলে পিছন থেকেও কিন্তু লোকজন আপনাকে দেখতে পাচ্ছে। শুধু শোনাটাই সবকিছু নয়, আমরা তো রেডিও শুনতে পারি শুনতে গেলে, কিন্তু আমাদের যে কোনো ক্রিকেট কমেন্ট্রি যখন হয়, আমরা যদি একদম লাইভ খেলাটা দেখছি, তাহলে কিন্তু আমাদের বেশি ভালো লাগে। কারেক্ট? তো আপনার সারাউন্ডিংস এর সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করুন, আর আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে মিট করুন, তাদেরকে গ্রিট করুন, আর কয়েকজন মানুষকে না নিজের বন্ধু বানিয়ে নিন। এটা একটা ছোট্ট টিপস আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এই ছোট্ট টিপটা যদি মাথায় রাখেন, তাহলে আপনাদের কিন্তু প্রেজেন্টেশন দিতে সুবিধা হবে। এটা মনে রাখবেন, আপনার যারা অডিয়েন্স আছেন, সেই অডিয়েন্সকে মাইন্ডটাকে আপনাকে জিততে হবে, এবং তার জন্য আপনার সেই অডিয়েন্সের ভেতর থেকে কিছু লোকজনকে দরকার। তাদেরকে কি বলতে পারেন? আমি যেটা করি হল প্রেজেন্টেশন, আমি বেশ কিছু মানুষজনের সাথে আগেই কথাবার্তা বলে থাকি, এবং একটা কথা তাদের বলি, স্যার ম্যাডাম, যখন কোনো প্রশ্ন করব, সিম্পল প্রশ্ন করব, আপনারা হাত তুলে রিপ্লাই করবেন, এরকম এরকম 6-7 জনকে রেডি করে রাখি। যখন আমি কোনো কথা বলবো, আপনারা সাপোর্ট করবেন অফকোর্স প্রেজেন্টেশনের যে কথাগুলো, যেগুলো ইম্পর্টেন্ট কথা, কারণ প্রচুর মানুষজন আছেন, বেশ কিছু মানুষজন আছেন যারা যে কোনো হলে যখন আসেন, যে কোনো প্রেজেন্টারের যে কোনো কথাকে ওনারা কাটার চেষ্টা করেন। রাইট? তো সেক্ষেত্রে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি, একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি। কিন্তু আপনার সঙ্গে যদি আপনার সেই সমস্ত মানুষজন থাকেন যাদেরকে অলরেডি আপনি হলে 45 মিনিট আগে পৌঁছে নিজের বন্ধু বানিয়ে ফেলেছেন, ঠিক আছে, মিট করুন ওনাদেরকে, গ্রিট করুন, কেমন চলছে ওনাদের বিজনেস, ওনাদেরকে আপনি বলুন যে ওনারা খুব ভালো বিজনেস করছেন, কারেক্ট, এবং ওনাদের যে কন্ট্রিবিউশন আমাদের মোদিকের বিজনেসে, সেটাকে আপনি রেকগনাইজ করুন, বন্ধু বানান ওনাদেরকে। আপনি দেখবেন আপনার কিন্তু 60% কাজ হয়ে গেছে। ঠিক আছে? স্টেজে ওঠার আগে প্রত্যেক মানুষের কিন্তু সাংঘাতিক রকম টেনশন থাকে। ঠিক আছে? আজও আজও আমি এত প্রেজেন্টেশন দিই, আজও কিন্তু আমি একদম নিজেকে পারফেক্ট বানানোর জন্য আমি কিন্তু এই ব্যাপারগুলো করে থাকি, এই ব্যাপারগুলো। ঠিক আছে? আর এখন পর্যন্ত কিন্তু স্টেজে আমি যখন যাই, জাস্ট আমার নাম অ্যানাউন্স করার আগের মুহূর্তে একটা কিন্তু ভেতরে চাপা উত্তেজনা থাকে। পৃথিবীর যত ভালোই প্রেজেন্টার হন না কেন, তার মনে কিন্তু এটা থাকে। কেন বলুন তো? আগে আমরা দেখি। ঠিক আছে? সো ওন দ্য স্টেজ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেটা আছে, ইউজ পজিটিভ ভিজুয়ালাইজেশন।
ঠিক আছে, ইউজ পজিটিভ ভিজুয়ালাইজেশন, এইটাতে ইমাজিন করতে হবে। আপনার যত ভালো পাওয়ার অফ ইমাজিনেশন এটাকে আমরা বলি, যত ভালো এটা করার ক্যাপাসিটি থাকবে, আপনি কিন্তু আপনার এই যে মনে ভয়ের যে ব্যাপারটা আছে সেটা কেটে যাবে। পাবলিক স্পিকিং অনেক মানুষের একটু ভয়ের ব্যাপার থাকে, যত আপনি নিজেকে আপনার পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন থাকবে, দ্যাট ইজ পজিটিভ ভিজুয়ালাইজেশন, নেগেটিভ না, পজিটিভ ভিজুয়ালাইজেশন, সেটা কিন্তু আপনাকে খুব ভালোভাবে সাহায্য করবে। ঠিক আছে, আমরা মোদি কেয়ারে সবসময় একটা কথা বলি না, যে আমরা সবসময় পজিটিভ কাজ করি, আমরা সবসময় পজিটিভিটি স্প্রেড করার চেষ্টা করি, আমরা সবসময় চেষ্টা করি মানুষ যাতে আমাদের দ্বারা আমাদের যে পজিটিভিটি আছে সেটা ওনার মধ্যেও আমরা কিন্তু ইনভাইট করাতে পারি। ঠিক আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো একটা সিচুয়েশন আপনি ভেবে নিন, একটা সিচুয়েশন আপনি ভেবে নিন, যে একটা জাস্ট চোখ বুঝুন আপনার, জাস্ট কয়েক মিনিটের এটা ব্যাপার, ভীষণ সিম্পল, 1 মিনিটেরও কম সময়ের ব্যাপার। জাস্ট সব যতজন পার্টিসিপেন্টস আছেন প্রত্যেকে একটু নিজের চোখটা বন্ধ করুন, একদম চোখ বন্ধ করুন, এবং চোখ বন্ধ করে আপনি ভাবুন আপনি মোদি কেয়ারে একটা আমাদের প্রোগ্রাম হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আপনারা যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম দেখেছেন, আপনারা প্রত্যেকে জানেন যে সেখানে যখন প্রেজেন্টেশন দেওয়া হয় কতটা ভালো লাগে, পুরো চারিদিকে গ্যালারি যখন ভরা থাকে, একটা সাংঘাতিক রকম ভালো একটা অনুভূতি হয়। ঠিক আছে, ভীষণ ভালো লাগে, এবং মনে হয় যে আজকে আমি আমার বেস্ট দেবো। আমি কলকাতার যত হল দেখেছি, আমার সবচেয়ে ভালো লাগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রেজেন্টেশন দিতে, ভীষণ 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 প্রিয় হল আমার। সো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনি ভাবুন যে অতজন মানুষের মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন স্টেজে, আপনি মোদি কেয়ার বিজনেস সম্পর্কে বলছেন, আপনি নিজের টেস্টিমনি শেয়ার করছেন, আপনি মোদি কেয়ারের বিজনেসের জার্নি শুরুতে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন সেগুলো বলছেন, এবং সেগুলো আমরা কিভাবে সলভ করেছি আপনার সাথে হাতে হাত মিলিয়ে আপনি সেগুলো বলছেন। পুরো হলের মধ্যে সমস্ত একদম হল, আমরা বলি না খাচাখাচ ভরা হুয়া হয়, মানে পুরো হলে, আমরা বাংলায় যদি বলি তিল ধারণের জায়গা নেই, দর্শক আসনে তিল ধারণের জায়গা নেই, এবং প্রতি দর্শক আপনাকে উদ্গ্রীব হয়ে উৎসুক হয়ে আপনার কথা শুনছেন, এবং আপনার প্রতিটা পজিটিভ কথার পরে কিন্তু প্রত্যেক দর্শক হাততালি দিচ্ছেন। কারেক্ট? কেমন লাগবে আপনার ভাবুন। এবং সেই প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনি যখন ব্যাক স্টেজে আসছেন, আপনার আপলায়েন্স, সমস্ত আপলায়েন্স এবং মোদি কেয়ারের যতজন হায়ার অফিসিয়ালস আছেন প্রত্যেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছেন আপনার এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য, এবং স্টেজে আপনাকে রেকগনাইজও করা হচ্ছে। কেমন লাগবে? ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনাদের আমি জানি এইটা প্রত্যেকের ভীষণ 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 ভালো লাগবে। এইবার চোখ খুলুন, মনে কনফিডেন্স এলো? যখন প্রেজেন্টেশন দেবেন না, সেটা যত ছোট প্রেজেন্টেশন বা যত বড় প্রেজেন্টেশন, ছোট প্রেজেন্টেশন মিন্স হোম মিটিং, বড় প্রেজেন্টেশন যে কোনো সেমিনার, আপনি যেখানেই যাচ্ছেন না কেন সব সময় মনে রাখবেন, সব সময় মনে রাখবেন যে আপনি 10 জন মানুষের সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন বা আপনি 10,000 মানুষের সামনে প্রেজেন্টেশন দিচ্ছেন। পজিটিভ ভিজুয়ালাইজেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পজিটিভ ইমাজিনেশন। আমরা তো অনেক কিছু ইমাজিন করি, মানুষ সবসময় দেখবেন, মানুষের একটা বেসিক নেচার হলো মানুষ সবসময় নেগেটিভ চিন্তা করে। ঠিক আছে, মানুষ সবসময় নেগেটিভ চিন্তা করে, নেগেটিভ চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা করুন। কারণ নেগেটিভ চিন্তা করে লাইফে একটাই জিনিস আসে, সেটা হলো স্ট্রেস বা টেনশন। পজিটিভ চিন্তা করলে কিন্তু আপনার শরীরটাও খারাপ হয় না, এবং স্ট্রেসটাকে আপনি দূরে রাখতে পারবেন। বি পজিটিভ, বি পজিটিভ ইন টার্মস অফ থট প্রসেস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সো অলওয়েজ ইউজ পজিটিভ ভিজুয়ালাইজেশন, আর সবসময় মনে করুন আপনি একটা ভীষণ পাওয়ারফুল একটা স্পিচ ডেলিভার করছেন সবার সামনে। করে দেখুন এটা। আজকে এই মিটিংটা শেষ হওয়ার পরে যদি সন্ধ্যের দিকে, ধরুন 7টা বা 8টা নাগাদ আপনার কোনো প্রেজেন্টেশন থাকে, জুমে করে দেখুন। আমি যতগুলো এখন পর্যন্ত আইডিয়াস দিলাম, টোটাল 7টা আইডিয়াস, করে দেখুন। রেজাল্ট আপনি ডেফিনেটলি পাবেন, এবং আমার সাথে, আমার নাম্বার আপনাদের প্রত্যেকের কাছে আছে, আমার ফোন নম্বর, আমার সাথে শেয়ার করুন যে কেমন লাগছে আগের থেকে এখন এই আইডিয়াস গুলো ইউজ করে আপনি কতটা উপকার পাচ্ছেন। ঠিক আছে, তো চলুন আগে যাওয়া যাক, আর আমরা কথা বলি আইডিয়া নাম্বার 8 সম্পর্কে। ডোন্ট ফাইট দ্য ফিয়ার। সবসময় একটা কথা মনে রাখবেন, যে একটা কথা, এটা কিন্তু আমি আমার টিচারদের থেকে জেনেছি ইউনিভার্সিটিতে, যে কোনো টাফ সিচুয়েশনকে আপনি যদি ভয় পেয়ে এড়িয়ে যাচ্ছেন না, সেই টাফ সিচুয়েশন আপনাকে তত চেপে ধরে।
তত চেপে ধরে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, সিচুয়েশনকে ফেস করুন। কারণ আমরা অনেক সময় মনে অনেক ধরনের নেগেটিভ কথা ভেবে নিই যে এইটা হলে কি হবে, ওইটা হলে কি হবে। হ্যাঁ, আমাদের এরকম নয় যে একদম ফিল্ডে কিছু না ভেবে আমরা চলে গেলাম, আমরা ব্যাকআপ প্ল্যান রেডি রাখবো, কিন্তু সবসময় নেগেটিভ হবো না। আমি আমার যত বন্ধু বান্ধব আছেন যারা নেগেটিভ কথাবার্তা বলেন, আমি তাদেরকে এড়িয়ে চলি, কারণ তাদের সাথে থাকলে আমি নিজেও নেগেটিভ হয়ে যাবো। কারেক্ট। 2020-তে যখন এই সিচুয়েশনটা আসে, যখন আমাদের ক্লাসরুম ট্রেনিং এবং ভেন্যুতে ট্রেনিং বন্ধ হয়ে যায়, তখন জুম মিটিং শুরু হয়। আমরা প্রত্যেকে এটা আশঙ্কা করছিলাম যে আচ্ছা, জুম মিটিং যদি শুরু হয়, এত টেকনিক্যাল অ্যাসপেক্টস আমাদের এটা শিখতে হবে। এবার কনসালটেন্টসদের আমরা কি করে শেখাবো, যা সে ফর এক্সাম্পল যারা অতটা টেক স্যাভি নন, তো আমরা এটা নিয়ে কিন্তু ভীষণ ভীষণ চিন্তায় ছিলাম। কিন্তু ধীরে ধীরে দেখলাম সিচুয়েশনটার মধ্যে আমরা এলাম, সিচুয়েশনটাকে ফেস করলাম, আগে এগিয়ে এলাম, নিজেরাও সুন্দরভাবে শিখলাম, আমরা কনসালটেন্টদের সুন্দরভাবে শেখালাম। এখন প্রচুর মানুষজন, এই যে মাঝখানে আমাদের অফিস যখন খুলেছিল, তখন আমাদের বেশ কিছুদিন কিন্তু অ্যাটেন্ডেন্স কম ছিল। তো আমি একজন লিডারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার কি ব্যাপার, এখন লোকজন কেন কম আসছে, আপনার কি মনে হয়, সিচুয়েশন তো নর্মাল হয়ে গেছে? উনি বললেন যে অ্যাকচুয়ালি স্যার, প্রত্যেকে কিন্তু এখন জুম মিটিং এ ভীষণ কমফোর্টেবল। তো এখন মানুষজন কিন্তু যে কোনো সিচুয়েশনকে আর প্রবলেম দেখছেন না। এখন সিচুয়েশন যখন পুরো আমাদের কলকাতায় নর্মাল হয়ে যাবে, আমাদের কলকাতা অফিসেও লোকজন আসবেন ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং বা মিটিং অ্যাটেন্ড করতে, আর সাইমালটেনিয়াসলি আমাদের জুম মিটিং তো আমরা ডেফিনেটলি অ্যান্ড সাইমালটেনিয়াসলি আমরা কন্টিনিউ করব। কারেক্ট। তো আমরা সবসময় একটা কথা বলি, ফলস এভিডেন্স অ্যাপিয়ারিং রিয়েল। ঠিক আছে, কখনো আমরা মিথ্যে যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোকে আমরা ভাববো না, সেগুলোকে আমরা সত্যি বানাবো না। আমরা কি করব, আমরা আমাদের যে নার্ভাস এনার্জি আছে সেটাকে আমরা এনথুজিয়াজমে কনভার্ট করব। আচ্ছা, আপনারা বলুন তো, নার্ভাস হওয়া ভালো না খারাপ? ঠিক আছে, শুধু চ্যাট বক্সে এটা লিখুন। যারা যারা বলছেন ভালো তারা লিখুন গুড, যারা যারা বলছেন খারাপ তারা লিখুন ব্যাড। আমার কোশ্চেনটা কি, আমার কোশ্চেনটা হলো আপনাদের কাছে যে নার্ভাস হওয়াটা ভালো না খারাপ? যদি মনে হয় ভালো লিখুন গুড, যদি মনে হচ্ছে খারাপ লিখুন ব্যাড। ওকে, গ্রেট, এক্সিলেন্ট। ওকে, একদম ডাউটটা ক্লিয়ার করে দিই, শুনে হয়তো একটু অবাক হবেন। নার্ভাস হওয়াটা কিন্তু ভালো, খুব বেশি নার্ভাস না, অল্প একটু নার্ভাস। অল্প একটু নার্ভাস হওয়াটা কেন ভালো, তার কারণ এটা শো করছে যে আপনি সেই ব্যাপারটাতে কনসার্ন। আপনার যদি একেবারেই আপনি নার্ভাস নন, তার মানে আপনি এটা সম্পর্কে একেবারেই ভাবছেন। আমরা লাইফে যে সমস্ত অ্যাসপেক্টস গুলোকে কোনো ইম্পর্টেন্স দিই না, ঠিক আছে, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ভাবি না। যেমন একটা পলিটিক্যাল কোনো বক্তৃতা আপনাকে শুনতে যেতে হবে, সেটা সম্পর্কে কোনো চিন্তা ভাবনা, আমি আমি তো আমার ইউনিভার্সিটি লাইফে সেই ব্যাপারটাকে একদম লিস্ট ইন্টারেস্টেড ছিলাম, যে যে কোনো জায়গায় একটা মাঠে কোনো অর্থহীন পলিটিক্যাল কোনো ভাষণ হচ্ছে, আমি সেটার ব্যাপারে কোনো কনসার্ন ছিলাম না। বাট আমার স্কুলে বা আমার কলেজে বা আমার ইউনিভার্সিটিতে কোন একটা প্লে হচ্ছে যেটা আমাকে মঞ্চায়িত করতে হবে, সেইটা সম্পর্কে আমি কনসার্ন ছিলাম। কেন? তার কারণ হলো আমি একটু নার্ভাস থাকতাম, তার কারণ হলো আমি এটা সম্পর্কে কনসার্ন, আমি কতটা ভালোভাবে সেটাকে মঞ্চায়িত করতে পারবো। তো আমি কিন্তু সেটা ভাবতাম এবং আমি ফুল এনথুজিয়াজম উইথ ফুল এনার্জি সেটার সঙ্গে কাজ করতাম। কারেক্ট। একটা কথা মনে রাখবেন, এটা কখনো ভাববেন না যে আপনার যারা অডিয়েন্স আছে তারা হস্টাইল, মানে আপনার দোষ ধরতে বা ভুল ধরতে এসছেন। যারা অডিয়েন্স আছেন তারা আপনাকে শুনতে এসছেন, তারা আপনার থেকে শিখতে এসছেন, তারা শিখে নিজেদের জীবনটাকে চেঞ্জ করতে এসছেন। তো আপনার অডিয়েন্স কিন্তু আপনার জন্য সিম্প্যাথেটিক। ঠিক আছে, আর অডিয়েন্সকে আপনি অ্যাক্টিভলি এনগেজ করুন। আপনি একটা একটা কথা সবসময় মনে রাখবেন, বেশ কিছু আইস ব্রেকার্স হয়, বেশ কিছু আইস ব্রেকার্স হয় যেগুলো আপনারা প্রেজেন্টেশনের শুরুতেই অডিয়েন্সের সাথে বিভিন্ন গেমস, আমার যত প্রেজেন্টেশন হয় না, আমি সবসময় কিন্তু দুটো বা তিনটে আইস ব্রেকার্স ইউজ করি। গেম হয় ওখানে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়, কুইজ করি আমি। এটা জাস্ট আইডিয়াস দিচ্ছি আপনাদের। বিভিন্ন ধরনের যেগুলো ফানফিল্ড অ্যাক্টিভিটিস আছে সেগুলো আপনি করতে পারেন। তাতে কি হবে, অডিয়েন্সের সাথে আপনার একটা কানেক্ট তৈরি হবে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে ফেস দ্য ফিয়ার অ্যান্ড ফিয়ার উইল ডিসঅ্যাপিয়ার। এটা হলো, এটা জিস্ট। আপনি ভয়ের সামনা করুন, দেখবেন ভয় এমনিতেই পালিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 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 অলওয়েজ রিমেম্বার। এই কথাটা বেস্ট এক্সাম্পল আমি দেব। আমার যেটা হতো, আমি যখন ফ্লাইটে চড়তাম না, আমার ভীষণ ভয় লাগতো। আমি শুনেছিলাম এটা, যে ফ্লাইটের টার্বুলেন্স হয়। ঠিক আছে, যখন আমার ফার্স্ট ফ্লাইট আমি ট্রাভেল করি, আমি প্রচন্ড ভয়ে ছিলাম যে কি হবে, ফ্লাইট শেক করে, আমি শুনেছি নাকি এয়ার পকেটে পড়ে ফ্লাইট একদম নিচে নেমে আসে, মানে মানুষজন এরকম মনে হয় যে পুরো মাটিতে পড়ে যাব। আমার প্রচন্ড টেনশন ছিল।
ট্রাস্ট মি, আমি যখন ফ্লাইটে উঠছিলাম না, আমার এখনো মনে আছে আমার ফার্স্ট ফ্লাইট, তখন আমি উঠছিলাম, তখন আমার হাত পা কাঁপছিল যে আমি বেঁচে ফিরবো তো, আমি দিল্লি যাচ্ছিলাম কলকাতা থেকে, আমি ল্যান্ড করবো তো ঠিকভাবে। ট্রাস্ট মি, এর পরে আমার জব এতটাই ট্রাভেলের ছিল যে আমি ইন্টার ইস্ট দেখতাম, তো এতটাই আমাকে ট্রাভেল করতে হতো যে আমাকে কিন্তু মানে ম্যাক্সিমাম সময়টা আমি এয়ারপোর্টেই কাটাতাম, এবং আমার ফ্লাইটের ভয় সম্পূর্ণ চলে গেছিল। কেন? আমাকে সেই সিচুয়েশন, হ্যাঁ আপনারা এটা বলতে পারেন যে আমাকে সেই সিচুয়েশনটা ফেস করতে হয়েছিল, কারণ আমার জব যে নেচার আছে সেটাকে আমাকে ট্রাভেল করতে হয়, আমার ট্রাভেল প্রচুর আছে। কিন্তু আমার কাছে কোনো অপশন না থাকলেও আমি চিন্তা করেছিলাম যে আমি এত যে ভয় পাচ্ছি একবার করে দেখি না। আমি যখন প্রথম দিল্লি ল্যান্ড করেছিলাম না, আমি তখন মনে কিন্তু ভাবলাম যে কোনো টার্বুলেন্স তো হয়নি, সামান্য হালকা একটু মেঘ ছিল তাই জন্য টার্বুলেন্স হয়েছে, এত ফ্লাইট তো চারিদিকে যাচ্ছে, কই অ্যাক্সিডেন্ট তো খুব কম হয়। কারেক্ট? তো এই জিনিসটা হওয়ার পরে আমার কিন্তু ফ্লাইটে টার্বুলেন্সের ভয় সম্পূর্ণ কেটে গেছে, সম্পূর্ণ কেটে গেছে। নিজের লাইফের এক্সাম্পল বলতে পারি, সব সময় যে ভয়ঙ্কর সিচুয়েশন গুলো আছে, আমি এটা বলছি না কিন্তু যে মাউন্টেন ডিউতে যে একটা দেখায় যে কোনো প্রোটেকশন না নিয়ে পাহাড় থেকে ঝাঁপাচ্ছেন, ওইটার ব্যাপার বলছি, সেটা একদম মানে অদূরদর্শী কাজ হবে। ভয়ের যে ব্যাপারটা, মানে অনেক মানুষজন রাত্রে ঘুম হয় না, প্রেজেন্টেশন কি দেবেন কিভাবে দেবেন, ফেস করুন, প্র্যাকটিস করুন। এবার সাবসিকুয়েন্ট স্লাইডে আমি বলবো, আপনারা কিন্তু দেখবেন পারফেক্ট হয়েছে। অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস আমাদেরকে পারফেক্ট করে। ঠিক আছে, প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। ক্রিকেট বা ফুটবল এটা বেস্ট এক্সাম্পল। ঠিক আছে, আমরা গত বছর আমাদের একজন বিশ্বের একজন সেরা কিংবদন্তি প্লেয়ারকে আমরা হারিয়েছি, মিস্টার দিয়েগো মারাদোনা। উনি এত ভালো প্লেয়ার, ওনার ম্যাচগুলো যদি দেখবেন, বল ওনার কথা শুনতো, বল ওনার পায়ে লেগে থাকতো। আজ পর্যন্ত গোল অফ দ্য সেঞ্চুরি বলা হয় কোন গোলটাকে? 1986-এ মেক্সিকোর আজটেক স্টেডিয়ামে যে খেলাটা হয়েছিল, যেখানে মারাদোনার ফার্স্ট গোলটাকে বিতর্কিত গোল বলা হয়। সেকেন্ড গোল যেটা ছিল, যেখানে উনি ইংল্যান্ডের 6 জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল দিয়েছিলেন। ঠিক আছে, গোল অফ দ্য সেঞ্চুরি, এত সুন্দর গোল আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখিনি, এত পারফেক্ট গোল কিভাবে হয়েছিল। দিয়েগো মারাদোনা তো মানে ভগবান প্রদত্ত প্রতিভা ছিল ওনার, তো উনি যদি চাইতেন আরাম করতে পারতেন এবং জাস্ট মাঠে গিয়ে নামতে পারতেন, সেটা করেননি। মিস্টার দিয়েগো মারাদোনার অনেক এরকম ভিডিও আছে, আপনি দেখবেন সেই ভিডিওগুলো, সেখানে দেখা যাচ্ছে উনি বল নিয়ে প্র্যাকটিস করছেন, বাঁ পায়ে ডানটা, ওনার বাঁ পা ছিল একদম মানে সাংঘাতিক রকম, ওনার বাঁ পাটাকে মানে আমি ইন্স্যুরেন্স করা ছিল ওটা। ঠিক আছে, ওটাকে জাদুকরের পা বলা হতো। তো ওই যে প্র্যাকটিস যেটা আছে, ওই যে অ্যাসপেক্টটা আছে, ওনার এই স্কিলটাকে আরো তেজ ধার বানিয়েছে। মিস্টার সচিন তেন্ডুলকর, উনি তো চাইলে যে কোনো জায়গায় একদম ম্যাচে ডাইরেক্ট নামতে পারতেন, কিন্তু উনিও কিন্তু প্র্যাকটিস করতেন, এবং ওনার যতজন সতীর্থ ছিল প্রত্যেকের সাথে প্র্যাকটিস করতেন। গান, যারা গান করেন দেখবেন তারা রিওয়াজ করেন, তার কারণটা কি? গলা সাদা বলি আমরা যাকে, তার কারণ গলাটা যাতে আরো পরিষ্কার হয়। অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস অলওয়েজ মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস। ছোট ডায়লগ বলে, প্র্যাকটিস করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে প্র্যাকটিস করবে? আপনার যে ভিডিও আছে, এখন তো জুম চলে এসেছে, জুমে তো সুন্দর রেকর্ড করা যায়, এর থেকে ভালো অপশন আর হয় না। তো জুমে আপনি নিজেকে রেকর্ড করুন, নিজে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাটা হামনা, কোন জায়গাটা কমি আছে আপনার, সেই জায়গাটাকে ঠিক করুন। নিজেকে শুনুন, নিজের ভয়েস মডিউলেশন ঠিক হচ্ছে কিনা, নিজের যে টোন আছে, যে আপনার আপনি আপনি কোন জায়গায় পজ দিচ্ছেন কিনা, কতটা পজ দিচ্ছেন, ঠিক আছে, কোন জায়গায় ভয়েসটা আপনার উঠছে, কোন জায়গায় ভয়েসটা নামছে, সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। রিপিট, কোনো জায়গায় বিরক্ত হলে কিন্তু চলবে না যে এতবার করছি, করতে হবে, করতে হবে স্যার ইয়া ম্যাডাম। কারণ আপনি যদি পারফেক্ট হতে চান, অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস মেক্স আস পারফেক্ট। আর কতক্ষণ পর্যন্ত করবেন, এটাও আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারে, আপনার ডাউনলাইন আপনাকে জিজ্ঞেস করতে পারে, স্যার কতক্ষণ করব? যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের ফেভারিট স্পিকার হচ্ছে, ইয়েস নিজের প্রেজেন্টেশন শুনবো। কখন হয় এটা? এটা তখনই হয় যখন আমি যে আইডিয়াস গুলো দিলাম, এই সমস্ত আইডিয়াস গুলো আপনি নিজে কিন্তু ইনভাইট করছেন এবং নিজে ইউটিলাইজ করছেন। প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করুন, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। মোদি কেয়ার ওয়েল অল প্ল্যান প্রোটিন পাউডার সম্পর্কে জানার পরে একদিনেই কিন্তু কোনো মানুষ ফিল্ডে গিয়ে মাহির হয়ে বলতে পারেন না, ওনাদেরকে প্র্যাকটিস করতে হয়। কারেক্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনাদের আমি বলে দিই, একটা ছোট্ট আইডিয়া দিয়ে দিচ্ছি, যদি আপনার মনে হয় যে আপনি একজন গুড স্পিকার হওয়ার আপনার পটেনশিয়াল আছে, আপনি আপনার আপলাইনের সাথে কথা বলুন, আপলাইনকে রিকোয়েস্ট করুন যে স্যার ইয়া ম্যাডাম, আজকে আপনার যে ওয়েলনেস এর প্রেজেন্টেশনটা হবে, একটা প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল বা প্রোটিন পাউডার, আমি খুব ভালো প্র্যাকটিস করেছি, আমাকে একটু যদি চান্স দিচ্ছেন আমি 10 মিনিট বলবো। ঠিক আছে, সবার সামনে বলুন, 10 জনের সামনে শুরু করুন,
10 জনের সামনে প্রথমে তো প্র্যাকটিস করলেন, তারপরে 10 জনের সামনে, ওটাও একটা প্র্যাকটিস নিজেদের লোকজনের সামনে। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যতক্ষণ না পর্যন্ত নিজের ফেভারিট স্পিকার করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আইডিয়া নাম্বার 10, এনজয়। আপনার একটা কথা মনে রাখতে হবে, এই যে প্রেজেন্টেশনটা, এটা কিন্তু আপনার কোনো, আমরা একটা কথা বলি না, দেখবেন ভালো বাংলা একটা কথা আছে, উপরোধে ঢেকি গেলাম। কথাটার মানেটা কি? উপরোধে ঢেকি গেলার কথাটার মানেটা হলো কোনো মতে আমাকে এটা করতে হবে তাই আমি করছি, একদম ভালো লাগছে না, এইটা করবেন না। এইটা যদি করছেন না, আপনার ফেসিয়াল এক্সপ্রেশনই বোঝা যাবে যে কোনো মতে প্রেজেন্টেশন দিচ্ছেন, কোনো মতে প্রেজেন্টেশন দিচ্ছি। স্কুলে আমার ম্যাথস, আমি সবসময় ভয় পেতাম, আমি এখনো ম্যাথসকে ভয় পাই, প্রচন্ড ভয় পাই। ঠিক আছে, যদি আমি সায়েন্সের স্টুডেন্ট, বাট আমার বায়ো সায়েন্স ছিল, আমি ম্যাথসকে প্রচন্ড ভয় পেতাম, এখনো ম্যাথসকে ভয় পাই। তো আমাকে যখন কোনো বোর্ডে ডাকা হতো, আমি সেই ব্যাপারটাকে এনজয় করতাম না। আমার টিচার কিন্তু দেখেই আমাকে বুঝতে পারতেন এবং আমাকে বলতেন যে তোমাকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে তুমি সাবজেক্টটা এনজয় করো। আমি কিন্তু স্বীকার করতাম, স্যার আমার ম্যাথস ভালো লাগে। ঠিক আছে, তো সেই ব্যাপারটা করবেন না, আপনি এনজয় করুন আপনার কাজটাকে। আপনি যে কাজটা করছেন, যদি আপনি এনজয় না করছেন না, সেই ব্যাপারটার মজা নিতে পারবেন না। ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি, এমন একটা বিজনেস, এখানে আপনি যা কাজ করছেন সমস্ত কিছু ইউনিক। সো আপনার যে প্রেজেন্টেশনটা আছে, এই যে আমি এতগুলো আইডিয়াস দিলাম 1 থেকে 9 নম্বর, এডিফিকেশন থেকে শুরু করে প্র্যাকটিস পর্যন্ত, প্রতিটা অ্যাসপেক্ট যদি আপনি একদম সিকোয়েন্সিয়ালি ফলো করছেন, আপনি কিন্তু ডেফিনেটলি সাকসেসফুল হবেন, ডেফিনেটলি সাকসেসফুল হবেন, এবং আপনি আপনার প্রেজেন্টেশন যেটা আছে সেটাকে কিন্তু এনজয় করবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, করবেন আপনারা প্রত্যেকে, আই এম শিওর আপনারা প্রত্যেকে করবেন, এবং এটা সত্যি কিন্তু করাটা ভীষণ 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 ভাবে জরুরি। তো এটা ছিল আজকে আমাদের পার্ট নাম্বার 3, সেলিং স্কিলস, এফেক্টিভ সেলিং স্কিলস যেটা আছে তার পার্ট নাম্বার 3, প্রেজেন্টেশন স্কিলস। সো কালকে হলো ফ্রাইডে, কালকেও ঠিক বিকেল 5টার সময় আপনাদের সামনে আমরা আসব, এবং আমরা আমাদের এফেক্টিভ সেলিং স্কিলের যে 4th পার্ট আছে তার সম্পর্কে আমরা আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের রিকোয়েস্ট করব, এখানে যতজন পার্টিসিপেন্টস আছেন প্রত্যেকে নিজেদের যতজন ডাউনলাইন্স আছেন তাদের আমাদের এই মোদিকের আজাদি কি পাঠশালা সম্পর্কে বলুন। আমাদের যে এসপিবিএম চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করুন, যখনই আমাদের যে কোনো প্রোগ্রাম হচ্ছে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো কাল ঠিক বিকেল 5টায় আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ সো মাচ। যারা এই চ্যানেলে প্রথম এবং নতুন তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। নমস্কার।